আমি তো কোর্টের রায়ে ভয় পাই। আমি তো কোর্টে কবে রায় দেবে সেটাতে ভয় পাই। 3 ঘন্টা 4 ঘন্টা ধরে প্রমাণ লোপাটের পরেও যখন বাবা ভেতরে ঢুকে মেয়েকে দেখলো, স্বাভাবিক এটা, ওরকম ভাবে উলঙ্গ ভাবে একটা বাবার কাছে সব থেকে কষ্টের। মানে ভাবতেও খুব কষ্ট হয় যে মানে কিভাবে মানে টর্চার করেছে, কিভাবে গলার হাড় নাকি ভেঙে গেছে তার, ক্ল্যাচার মানে যৌনাঙ্গে ঢুকিয়ে দিয়েছে এটাকে। এই হাড়টা টেনেছে এত ভেঙে গেছে, ছিঁড়ে গেছে। ভেঙে গেছে, ভেঙে ফেলা হয়েছে, ভেঙে গেছে না, ভেঙে ফেলা হয়েছে। ওকে উল্টো করে ওর পিঠের উপরে হাঁটা হয়েছে, লাফানো হয়েছে, মুখটাকে দেওয়ালে করা হয়েছে, অনেক কিছু, অনেক টর্চার করা হয়েছে। মানে ওকে জাস্ট প্রাণে মারেনি, ওর প্রাণটাকে কষ্ট করে মানে একদম টেনে হিচড়ে বের করে তারপরে ওকে মেরে। এটা রিভেঞ্জ ছাড়া কিছু হতে পারে না। আর এটা 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 শুধু কামলাওসা থেকে হয়নি, এটা এটা রিভেঞ্জ, প্রতিশোধ। এটা বিশি নয়, আর এটা যিশু খ্রিস্ট নয় যে ওরা জানে না ওরা আমাকে মারছে, কাকে মারছে, কি মারছে, ওদেরকে ক্ষমা করো। এখানে ক্ষমার জায়গায় নেই। এটা ঘৃণ্য কাজের কোনো ক্ষমা হয় না। তুই কোথাও বলি না যে কোর্টের বিচারকে ভয় পাস, ভয় পাওয়ার মতনই ঘটনা। কেউ কাউকে মাথার দিব্যি দেয় না যে খারাপ করার জন্য। আজকে 15ই আগস্টে পতাকা উত্তোলন করব নাকি আন্দোলনে যোগ করব, এই পুরো কেসটার মধ্যে মন এবং হৃদয় এই দুটো কিভাবে যুক্ত? এটা একজনের কাজ নয়। না, বলতে পারি কি এটা প্রতিবাদ সমাধান চাই। এবং যত আদিবাসী গোষ্ঠীর মধ্যে রেপ বা ধর্ষণ বলে কিছু হয় না। ডাটা বলছে প্রতি 60 মিনিটে একটা করে মহিলা প্রতিনিয়ত রেপ হচ্ছে। আজকে জন্ম নেওয়া জাস্ট সদ্যজাত একটি নারী শিশু, সেও আজকে সিকিউর নয়। আমাদের জন্মের দিন থেকে মৃত্যুর পর পর্যন্ত দুঃখ আজকে যাবে, কন্টিনিউয়াস থেকে যাবে, থেকে যাবে। আজকে মেয়েটি মারা গেল, তারপরে তার বাবা মায়ের দুঃখ কি কমলো? কথাটা আছে, মন্ত্রী, ইনি কয়লা মন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী, ইনি প্রধানমন্ত্রী, ইনি স্বাস্থ্যমন্ত্রী, ইনি এই মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী। মন্ত্রী রয়েই গেছে, পশু পাখি বা জন্তু জানোয়ার তারা ইচ্ছে তৈরি করতে পারেন না, মানুষ ইচ্ছে তৈরি করতে পারে। আমরা তো সেই যুগে বসবাস করছি যেখানে নারীর উপরে হাত দেওয়ার জন্য মহাভারতের মতন যুদ্ধ হয়ে গেছে, লঙ্কা পোড়ানো হয়েছে। আমরা সেই রাম রাজার দেশে বসবাস করছি, আর সেই দেশে আজকে আমাদেরকে কে চুরি করা শেখালো আমি বুঝে উঠতে পারছি না। সবার কাছে একটাই রিকোয়েস্ট, সুস্থ জীবন রাখুন, সুস্থ মন রাখুন। সুস্থ মন থাকলে আপনার সুস্থ জীবন থাকবে, আর সুস্থ মন থাকলে আপনি অসুস্থ কাজ করতে পারবেন না। একদম দারুণ কথা। তো স্যার কেমন আছেন? ভালো আছে। তো আজকে বলবো না নতুন পৃথিবী, কারণ এই পৃথিবীটা নতুন নয়, অনেক পুরনো। আর এখন যা হচ্ছে দেখে মনে হচ্ছে খুব বাজে। আপনার মতে? ভালো খারাপ বলে পৃথিবীতে কিছু নেই, যা হয় আমরাই ভালো করি, আমরাই খারাপ করি। কারণ কেউ কাউকে মাথার দিব্যি দেয় না যে খারাপ করার জন্য। একদম। তুমি ভুল কাজটা করছো, তুমি ভুল করছো, তুমি যদি সেই ভুলটা না করতে তাহলে এই দিনটা তোমায় দেখতে হতো না। পৃথিবীতে ভালো এবং খারাপ বলে কিছু হয় না, সবই আমাদের ব্যবহারে ভালো হয়, আমাদের মেন্টালিটি, মাইন্ডসেটের উপর, একদম আমাদের চারিত্রিক ব্যাপার, আমাদের মনের ব্যাপার। আর এই চরিত্রের দিক থেকে যদি বলি, তো মানুষের চরিত্র, কিছু কিছু মানুষের, সব মানুষ নয়, এত নিচে নেমে গেছে। আজকে 15ই আগস্টে পতাকা উত্তোলন করব নাকি আন্দোলনে যোগ করব, এই নিয়ে আমি ভাবছিলাম। মানে পৃথিবীতে কি চলছে? একজন মহিলা, সে আর 10টা-5টা মানুষের মতনই সুস্থ, স্বাভাবিক, সাধারণ জীবনযাপন করছে। সে তার নিজের লক্ষ্যের দিকে এগোচ্ছে, আস্তে আস্তে সে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করছে, এবং একটা সময় সে নিজের স্বপ্ন পূরণও করে ফেললো। একটা সময় সে তার স্বপ্নের পথে এগিয়ে গেল, সে তার ড্রিম জব, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আমাদের স্বপ্ন, অনেকেরই স্বপ্ন। যদিও আমরাও পেশাতে বলবো না নিজেদেরকে ডাক্তার, কিন্তু কম কিছু নয়। অ্যাজ এ হিপনোথেরাপিস্ট মন নিয়ে কাজ করছি, মানুষের মন নিয়ে মানুষ খেলা করছে, আর আমরা সেই মনটাকে আমাদের মতন করে ট্রিটমেন্ট করে, আমাদের মতন করে সুস্থভাবে, স্বাভাবিকভাবে রিপ্রোগ্রামিং এর মাধ্যমে
মানুষকে সুস্থ করে তুলছে। একদম। আর এই সময় দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যখন একটা মহিলার প্রতি এরকম নির্মম অত্যাচার করা হয়, আর এমন এমন ডাটা বেরিয়ে আসছে স্যার, কি বলবো আপনাকে। ভীষণ ভয়ঙ্কর। আমিও তো খবরে রোজ পড়ছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, খুবই মানে দুঃখজনক যে ঘটনাটা ঘটল। আলটিমেটলি কিন্তু এই সবকিছুর পিছনে আমাদের মনটাই দায়ী। একদম। মনটা দায়ী কিভাবে বললে বা কিভাবে বিশ্লেষণ করলে বুঝতে পারবি? বিষয়টা হচ্ছে কি কারণে মনের কোন জায়গাটায়, ঠিক কোন জায়গাটায় মনের তাদের বাধা সৃষ্টি করেছে। অবশ্যই মনের একটা সংযোগ রয়েছে। তুই যদি মনে না করিস কোনো কিছু তুই করতে পারবি না, তুই যদি না চাস। এবং এই ক্ষেত্রে এইখানকার এই যে ঘটনার একটা দুঃখজনক যে ঘটনা ঘটে গেল আরজি করে, এখানেও মন দেয়। একদম। কারণ তারা মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছে। হয়তো তারা কোনো একটা, আমি যেহেতু কারোর কাছেই সঠিক তথ্য নেই যে একদম পিন পয়েন্টে কথা বলবে কে দোষী কে নির্দোষ, সেটা বিচার প্রশাসন আছে, কোর্ট আছে, আদালত আছে, তারা করবে। বাট এই যে ঘটনা ঘটে গেছে, এটা শুধু মন দেয়, বিকজ ওই লোকগুলো মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছে এরকম একটা জঘন্য কাজ করার। তো এর মানে এই পুরো কেসটার মধ্যে মন এবং হৃদয় দুটো যে আলাদা পার্ট আছে, অনেকে মনকেই হৃদয় বানিয়ে দেয়, কিন্তু দুটো পার্ট আছে, দুটো আলাদা জিনিস। মন মানে আমাদের মাইন্ড এবং হৃদয় মানে আমাদের হার্ট। সো এই দুটো কিভাবে যুক্ত? হৃদয় মানে হার্ট, হৃদয়ের যে কথাটা বা হার্ট, এর ফাংশনটা কিন্তু একরকম। এর ফাংশনটা হচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রাখা। এটা হচ্ছে আমাদের শরীরের একটা পাম্প, যে কিনা সারা শরীরে রক্ত সরবরাহ করছে। মনটা একটা ভার্চুয়াল জিনিস, মনটা কোনো সলিড একটা বস্তু নয়। আমাদের যে ব্রেনের এত বড় একটা ব্রেন, আমাদের মস্তিষ্ক, তার মধ্যে কোনো একটা পার্ট যেখানে মন আছে, যেটাকে আমরা ধরে নিতে পারি। বিজ্ঞান এখনো কিন্তু সেটাকে আবিষ্কার করে উঠতে পারেনি যে পার্টিকুলার কোন জায়গাটা মানুষের মন। ওভারঅলটা মন আমাদের। কারণ আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, যেখানে সবকিছু ডেটাবেস জমা হয়, ভালো খারাপ সবকিছু মিলিয়ে, আমাদের অনুভূতিও সেখান থেকেই তৈরি হয়। অনুভূতি মনের সঙ্গেই রিলেটেড। হৃদয় ব্যাপারটা এর সঙ্গে মানে সরাসরি একদম যুক্ত আমি বলবো না। হৃদয় বলতে আমরা ইংরেজিতে হার্ট বলছি, বাংলায় বলছি হৃদয়, হৃদরোগ। হৃদয় এর সঙ্গে সরাসরি মনের কোনো কানেকশন আমার মনে হয় না আছে। একটা পাম্প যে কিনা আমার শরীরকে চালনা করছে, এবং শরীর বলতে এই ব্রেনটাও আমার শরীরের একটা অঙ্গ, একটা অঙ্গ প্রত্যঙ্গ, সেই জায়গায় ব্লাড সার্কুলেট করাচ্ছে, আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমি যতদূর জানি যে আমাদেরকে মন ঠিক যেটা সঠিক এবং বেঠিকের মধ্যে পার্থক্য করতে শেখায়, ঠিক আছে, মানে আমাদের মাইন্ড, সেখানেও একজন আছে হ্যাঁ, যে কিনা শেখায়। আর আমাদের হৃদয় যেটা আমাদের প্লেজার ফিল হবে, যেটা আমাদের করলে আনন্দ হবে, সাময়িক ক্ষণিকের জন্য আমাদের ভালো লাগবে, সেটা করতে বাধ্য করে। সেটা আমরা করবি, আমরা ওটাকে ডিভাইড করে নিয়েছি। ওকে, আমরা ওটাকে ডিভাইড করে নিয়েছি। কারণ হার্টের কোনো আলাদা ফিলিংস নেই। হার্ট ওর কোনো আলাদা অনুভূতি নেই, ও কোনো অনুভূতি তৈরি করে না। ও আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, জাস্ট লাইক পাম্প। একটা নারকেল গাছ যেরকম, একটা লম্বা নারকেল গাছ, প্রায় 30-40 ফুট বা 50 ফুট লম্বা হয় একটা নারকেল গাছ। যখন আমরা নারকেল বা ডাব পারি, তার ভিতরে কি পাওয়া যায়? জল পাওয়া যায়। ঠিক সেম সিস্টেমে গাছেরও একটা নার্ভাস সিস্টেম আছে, তাদেরও কোনো একটা জায়গায় একটা পাম্প আছে, যে কিনা ওই নিচ থেকে জলটাকে পাম্প করে অত উঁচুতে তুলে দেয়। তবেই গিয়ে ডাবের মধ্যে বা নারকেলের মধ্যে জলটা আমরা পাই। কারণ ডাব বা নারকেলের ভিতরে তো আর্টিফিশিয়ালি জলটা ভরে না। ওটা গাছের যে চারিত্রিক গঠন, সেই গঠন অনুযায়ী গাছ তাকে জলটা সাপ্লাই দিচ্ছে। আমাদের হার্টেরও ঠিক কাজটা হয়, রক্ত সাপ্লাই দেওয়া। বাট মনের সঙ্গে আমার মনে হয় না হৃদয়ের কোনো সম্পর্ক। হৃদয় কথাটা হচ্ছে বাংলা শব্দ, হার্টটা ইংলিশ। আমার মনে হয় না ডাইরেক্ট কোনো সম্পর্কের মধ্যে আছে। ডিরেক্টলি থাকলেও থাকতে পারে, কারণ আমার কাজ হচ্ছে মানুষের মন নিয়ে, এবং মন মিনস মাইন্ড। একদম। আমাদের যে তিনটে মন আছে, তিনটে অংশ আছে মনে, একটা কনসাস, একটা সাবকনসাস, একটা আনকনসাস। তো আমার কাজ সেই তিনটে জায়গাতে। বিভিন্ন রকম মানুষ সমস্যায় পড়ছে, মানসিক সমস্যায়, যেরকম টেনশন, আজকালকার দৈনন্দিন জীবনে, আমাদের যে দৈনন্দিন আমাদের যে ডেইলি লাইফে যে সমস্যাগুলো আমরা ফিল করি,
এই মেয়েটিরও কিন্তু ভীষণ ভাবে মানে বিগত 6 মাস ধরে এই টেনশন, চাপ, স্ট্রেস নিয়েই ভুগছিল। বিভিন্ন সমস্যা শুনেছি যে মিডিয়াতে বা খবরের কাগজে যেটা যেটা বেরোচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা এটাই শুনতে বা জানতে পারছি যে এ কিন্তু বিষয়টা যেটা চলছিল আসলে আরজি করের ভেতরে সেটাই জানতে পারে, এবং তারপর থেকে এর উপরে শারীরিক এবং মানসিক ভাবে বিভিন্ন ভাবে অত্যাচার করা। ডাইরেক্টলি ওখানকার সঙ্গে যুক্ত নই, তো আমরা কিছু জানি না বিষয়টা। যে তথ্যটুকু পেয়েছিস তার ভিত্তিতে কথাগুলো, এবং আমরা যে তথ্যটুকু পেয়েছি তার ভিত্তিতে আমাদের নিজেদের সাবজেক্ট যেটা হিপনোথেরাপি বা সাইকোলজি, এর উপর কিভাবে আমরা লিঙ্ক করতে পারি বা এই দুটোকে কিভাবে একসঙ্গে এনে একটা মাস লেভেলের যারা মানুষ এখন দেখছে তাদেরকে কিভাবে বোঝাতে পারি যে হ্যাঁ এই এই কারণে এই জিনিসগুলো ঘটতে পারে এবং ঘটে। এখানে আমি আসি পয়েন্ট, কারণ আমরা যেহেতু মন নিয়ে কাজ করি, যে ঘটনাগুলো ঘটেছে, যে তথ্যগুলো আমাদের কানে এসছে বা আমরা খবরের কাগজে, টিভি চ্যানেলে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি বা পাচ্ছি, তার উপর বেস করলে দেখা যাচ্ছে ওই যে প্রথমে আমি কথাটা বললাম যে সিংহভাগ দায়ী মন। যে ঘটনা ঘটে গেছে এর পিছনে সিংহভাগ দায়ী হচ্ছে মন। কিভাবে? কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো একটা কিছু সমস্যা তৈরি হয়েছিল, সেই মেয়েটা বা ওই হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালের ডাক্তার বা কারোর সঙ্গে কোনো একটা সমস্যা হয়তো তৈরি হয়েছিল। আমি তো একদম পিন পয়েন্টে জানি না কি ঘটনা ঘটেছিল। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে একটা রেপ, একটা ডাক্তার, একটা তরুণী, একজন ডাক্তার, নতুন ডাক্তারি শিখছিলেন, 31+ মেবি, তার জীবন সংশয় হয়েছে, জীবন হানি হয়েছে কিভাবে? রেপ এন্ড মার্ডার। তাও ভীষণ ভীষণ নৃশংস ভাবে, এবং মানুষকে ভাবে যে মারা যায়, এবং সেটা না হলে অবশ্যই নয়, পূর্ব পরিকল্পিত হতেই হবে। আর সেকেন্ড কথা হচ্ছে এটা একজনের কাজ নয়, না, সেটা পোস্টমর্টম রিপোর্টে যা যা বলছে সেই তথ্য অনুযায়ী এটা একজনের কাজ হতেই পারে না। একদম বাস্তব, কারণ যে পরিমাণে স্পাম পাওয়া গেছে বা 150 ml এখানে আছে, 150 ml একজন সাধারণ মানুষের 3 to 5, আমি ম্যাক্স টু ম্যাক্স ধরি 10 ml, তো তবুও 15 জনের কাজ। একজন মানুষের এটা কাজ হতেই পারে না আমার চিন্তাধারায়। আর তারপরেও একটি মেয়ে মরে যাওয়ার পরেও তাকে ছাড়া হয়। যেটুকু দেখলাম মিডিয়াতে, খবরে, চ্যানেলে, যারা প্রতিবাদ করছে, কারণ আমরা তো আর হীরক রাজার দেশে বাস করছি না, আমরা এটা গণতন্ত্রে আছি, ডেমোক্রেসিতে আছি, আমাদের সবার বলার একটা অধিকার আছে বা থাকে। অবশ্যই বাকসিদ্ধ আমাদের সকলের আছে, এটা আমাদের জন্মসিদ্ধ অধিকার। আমি কথা বলতেই পারি, আমি প্রতিবাদ করতেই পারি। সেটা প্রতিবাদের ভাষাটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হতে পারে। আমরা যখন এখন এইখানে বসে, আমি তো মানসিকভাবে প্রতিবাদ করছি বিষয়টা, অবশ্যই আমি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে হয়তো আমি প্রেজেন্ট থাকতে পারিনি বা যাইনি, যে কোনো কারণেই হতে পারে। আমি সবাই তো পুরো এত ইনভলভ হতে পারে না, এত কোটি কোটি মানুষ তো আর এসে ওই জায়গায় ছিল না, কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে একবার না একবার তাদের চোয়ালটা কিন্তু শক্ত হয়েছে এই পুরো ঘটনাটা দেখে, শুনে বা জেনে। আমি তো মনে মনে ভীষণ ভীষণ প্রতিবাদ করছি যে এই বিষয়টা, এটার একটা ভালো বিচার যাতে পায়। অবশ্যই, তো বিচারের কথাতে বলি, এবার আমি একটা কথা বলি, বিচার বলতে যে কথাটা প্রথমেই মনে আসে যে কোর্টে লক্ষ লক্ষ হাজার হাজার কেস পেন্ডিং, কোনো বিচার নেই। যারা হায়ার লেভেলে বসে আছেন, টপ লেভেলে বসে আছেন, যারা এই বিষয় নিয়ে ভাবেন, তাদের ক্ষেত্রে বিষয়গুলো ভাবা দরকার যে কিভাবে এই ঘটনাগুলোকে দ্রুত নিষ্পত্তি করা যায়। কিন্তু আমাদের এইগুলো তুই আমি ঘরে বসে ভেবে লাভ, কিছু করতে পারবি না, তুইও কিছু করতে পারবি না, আমি কিছু করতে পারবো না। আমি শুধু প্রতিবাদ করতে পারবো, আমার গলার স্বরটাকে উঁচু করতে পারবো, হাতটাকে উপরে উঠাতে পারবো, বলতে পারি যে এটা সমাধান চাই যত দ্রুত সম্ভব। এবার আমি মনের ঘটনায় আসি। মনটা হচ্ছে যে কোনো যদি ঘটনা ঘটে থাকে, যে লোকগুলো, যে মানুষগুলোর দ্বারা আজকে সেই মেয়েটা নিগৃহীত হলো, রেপড হলো, মরে যেতে হলো, মানে তাকে মেরে ফেলা হলো, তো সেই যে লোকগুলোর মন, তাদের মনে ঠিক কি কাজ করছিল? তাদের মনে এটাই কাজ করছিল, হয়তো মেয়েটা কোনো একটা সঠিক ঘটনা বা সঠিক তথ্য মেয়েটা পেয়েছিল বা জেনে গেছিল, ঠিক হতে পারে।
এবং সেই লোকগুলো, সেই পুরুষ মানুষগুলো যারা কিনা রেপ করলো, ধর্ষণ করলো, তারা ভেবে নিয়েছিল এই মেয়েটার বেঁচে থাকলে তাদের ক্ষতি। তাদের মনে ওই জিনিসটা কাজ করেছে, তাদের মনে একটা ভয় তৈরি করেছে। আমরা যেরকম ভয় পাই, কেউ পিঁপড়েকে ভয় পায়, কেউ পুতুলকে ভয় পায়, কেউ অন্ধকারকে ভয় পায়, যে ফোবিয়া যেটাকে আমরা বলি। কেউ আরশোলা দেখলে ভয় পায়, এই ছোট ন্যারো প্লেস, মানে একদম ছোট্ট ঘর, সেখানে ঢুকতে ভয় পায়। অনেকে যেরকম লিফটে উঠতে ভয় পায়, ছোট উঠতে ভয় পায়, ছোট জায়গায়। আমি তো কোর্টের রায়ে ভয় পাই, আমি তো কোর্টে কবে রায় দেবে সেটাতে ভয় পাই। যে আগে বললাম লক্ষ লক্ষ কেস করে নিয়ে সিস্টার অভয়া মার্ডার কেস আজ থেকে অনেক বছর আগে 1992, ঠিক আছে, 1992, 1992 আমার খেয়াল নেই, একটু মনে আছে খুব ভালো। সেটা 28 বছর লাগে তার জাস্টিস পেতে। 28 বছর পরে জাস্টিস পেয়েছিল তো। হ্যাঁ, জাস্টিস পেয়েছে তার মৃত্যুর 28 বছর পর। তো আমার এই কোর্টের রায়ের খুব ভয়, আর এইবারও খুব ভয় করছে যে আবার না আমাদের এই তুই কাটিয়ে উঠতে পারবি না, আবার না আমাদের এই জাস্টিস পেতে 28 বছর সময় লাগে। এই ভয়টাকে তুই কাটিয়ে আর উঠতে এখানে পারবি তো না। 15-20 জন, যদি আমি এক একজনকে ধরতে 1 বছর করে লাগাই তাও তো 15-20 বছর কেটে যাবে। পুলিশ প্রশাসন, সিবিআই এর হাতে কত কত কেস, আর কতই বা কেস সিবিআই এর হাতে আমি তুলে দেওয়া হবে। আমি একটাই কথা মনে করি, সবাইকে অনুরোধ, মানে আমার পরজনের অনুরোধ, সকল মানে আমাদের যে রাজ্য চালাচ্ছেন, যারা কর্তৃপক্ষ আছেন, তাদের কাছে আমার পরজনের অনুরোধ, আপনারা মানে বিচারটা ঠিক তাড়াতাড়ি করুন। কারণ যার সন্তান যায় উনি বোঝেন কষ্টটা, এবং যে চলে গেছে মিন্স মরে গেছে, মানে তার কষ্ট তো আর নেই, কিন্তু যে কষ্টটা পেয়ে তাকে চলে যেতে হলো পৃথিবীতে, মরতে হলো, এবং মরার আগেও যে কষ্টটা তাকে পেতে হলো, সেটা বড়ই ভয়ানক। একদম। আমরা তো সেই যুগে বসবাস করছি যেখানে নারীর উপরে হাত দেওয়ার জন্য মহাভারতের মতন যুদ্ধ হয়ে গেছে, লঙ্কা পোড়ানো হয়েছে। আমরা সেই রাম রাজার দেশে বসবাস করছি, আর সেই দেশে আজকে আমাদেরকে কে চুরি করা শেখালো আমি বুঝে উঠতে পারছি না। আমি ছোট্ট উদাহরণ দিই, রাম বা রামায়ণের যখন কথা তুলে দিই, যখন সীতাকে হরণ করা হয়েছিল, রাবণ কিন্তু সীতার গায়ে স্পর্শ পর্যন্ত করে। কারণ একজন ছিলেন শিক্ষিত লোক সেই সময়কার, শুধু শিক্ষিত নয়, অতি শিক্ষিত লোক। তার সমস্যাটা ছিল রামের সঙ্গে নাক কাটার প্রতিশোধ নেওয়ার জন্য। সে যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, সে তপবনে রেখে দিয়েছিল, অশোক বনে রেখে দিয়েছিল, সে তাকে স্পর্শ পর্যন্ত করেনি। তার যে ওখানকার এখন দেখবি যে এই যে মহিলা পুলিশ, তুই সেই রামায়ণ দেখেছিলি তো? আর মহিলার কথাই আমি ছোট্ট বলি, রামায়ণ দেখেছিলি টিভিতে বা পড়েছিস, সেই সময়কার কথাটা ভাব, ওদের ওখানে শান্তি ছিল, গার্ড ছিল, তারা ছিল মহিলা। রাবণের যে রাবণ তো রাক্ষসের যদি হিসাবে বংশধর হিসেবে আমরা যেটুকু ছোটবেলা থেকে জেনেছি, রাবণ ছিল রাক্ষসের বংশধর। তো সেই যে তাকে যে ঘিরে থাকতো, সেটাকে তারা মহিলা রাখতো, যাতে ওখানে কেউ ঢুকতে না পারে। এই যে সেন্ট্রি, বর্তমানের দিনে পুলিশ হচ্ছে আমাদের সেই জায়গা। পুলিশ কি আদৌ সেই জায়গাটা নেমে? পুলিশরা নিজে যখন, আমি জানি না এটা বাস্তব কি মানে সত্য কি মিথ্যে, কিন্তু এই যে যেটা সুস্থ স্বাভাবিকভাবে আন্দোলনটা হচ্ছিল, এর মাঝে ওই মানে শুধুমাত্র আরজিকরের কিছু মানে আরজিকরের ওখানেই কিছু লোক ওখানে ভাঙচুর করে, প্রমাণ লোপাটের চেষ্টা করে, এবং ওখানে যা যা প্রুফ পেতে পারতো সিবিআই এর দ্বারা, সেগুলোকে নষ্ট করা হয়েছে। আর এই এবং আমার মনে হয় তুই এখানে পার্টিকুলারলি বলতে পারবি না বা যে কি বা কারা করেছে, কারণ তুই জানিস না, কিন্তু শোনা যাচ্ছে যে এটা মানে এই সুস্থ স্বাভাবিক আন্দোলন যারা করছিল তাদের মধ্যে কেউ করেনি। অবশ্যই নয়, বিকজ ওই সেখানেও মন আছে, বিকজ তাদের মনে হচ্ছে তারা তো ইনসিকিউর, আর এই ইনসিকিউরিটি থেকেই কিন্তু ওরা ধরা পড়তে পারে বা পড়বে। ইনসিকিউর ফিল হওয়া যে আমি অন্যায় করেছি, আমার ওখানে প্রমাণ রয়ে গেছে, কিছু থাকলেও থাকতে পারে, তারা জানে তারা কি করেছে, কি প্রমাণ ছিল, বা সেটা প্রশাসনের কাজ বা সিবিআইয়ের কাজ, সেগুলো খুঁজে বের করা হতে পারে। এই যে ইনসিকিউর, সেটা কোথায় কাজ করছে? মনে। একদম ইনসিকিউর ফিল, যে আমাকে ওই জায়গা থেকে এইগুলো তথ্যগুলো সরাতে হবে,
তা নাহলে আমি হয়তো ফেসে যেতে পারি, আমি ধরা পড়ে যেতে পারি। কে বা কারা করেছে সেটা আমার প্রশ্ন না, সেটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের, যারা করেছে বা করিয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করা। আমার কথাটা হচ্ছে মন নিয়ে যে ইনসিকিউর ফিল থেকেই কিন্তু ওটা হলো। একদম। এই যে তথ্য লোপাট বা এই যে ভাঙচুর, ইনসিকিউর ফিল থেকে আমরা ধরা পড়লেও পড়তে পারি। ডাটা বলছে প্রতি 60 মিনিটে একটা করে মহিলা প্রতিনিয়ত রেপড হচ্ছে। তো দিনে 24টা মেয়ে, বছরে হিসাব ক্যালকুলেটর মনে হয় ক্যালকুলেটর মনে হয় পার করে যাবে। ক্যালকুলেটর হয়তো বলবে যে আমি আর পারছি না তোদের হিসেব করতে, তোদের এই পাপের হিসেব তোরাই কর। ক্যালকুলেটর যদি ভাষা থাকতো, ক্যালকুলেটর তো তাই বলতো। বিষয়টা হচ্ছে যে আমাদের কি দরকার জানি আর তো, আপনি আমাদের- বলুন, যদি এখানে যদি শুধুমাত্র যে দোষী সেই যদি দোষী হতো, তাহলে সাথে সাথে এতদিন কিছু হলো না, সাথে সাথে আজকে একটা ঘটনা ঘটলো, সাথে সাথে দেয়াল ভাঙার কাজ শুরু হলো। একদম একদম ওখানে বাথরুম করবে, একদম ওখানে বাথরুমের প্রয়োজন, কারণ মহিলারা ওখানে শুতে গিয়ে যখন আবার পরবর্তীকালে কেউ রেপ করতে যাবে তখন বাথরুমে নোকাবে। একদম। এগুলো তো এগুলো বলতে আমার এগুলো তো মানে আলোচনা করতেই আমার খারাপ লাগছে যে এই ঘটনাগুলো, নস্কারজনক যে এই ঘটনাগুলো আলোচনা করতে আমার খারাপ লাগছে। আহ, আসল বিষয় কি জানিস, আসল বিষয় আমাদের দরকার হচ্ছে এখন মানুষের মনকে পরিবর্তন করা। একদম। এটা যদি প্রত্যেক, এই যে মেডিটেশন, ইংরেজিতে একটা কথা আছে, মেডিটেশন অ্যাজ মেডিসিন। আমার মেডিসিন নেওয়া তো দরকার নেই যদি আমি মেডিটেশন করতে জানি ঠিক। বা মেডিটেশন করতে পারি। আমাদের মেডিটেশন করলে কি হবে, আমাদের মন শান্ত হবে। একদম। কাম, ক্রোধ, হিংসা, লোভ, লালসা সবকিছু লালসা, চলে এগুলো আমাদের মন থেকে যাবে। কারণ আমরা তো আমাদের যখন হাত পা আছে, আমরা কেউ না কেউ কিছু না কিছু কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করি। পৃথিবীতে প্রায় 84 থেকে 85 লক্ষ জীব আছে, যাদের মধ্যে মানুষকে আমরা শ্রেষ্ঠ বলে ধরি। তুই হিসাব করে দেখ, মানুষ বাদ দিয়ে কারোর কিন্তু ইনকামের দরকার পড়ে না। আর কারোর এরকম ঘটনা ঘটাও হয় না। ঘটে তাদের জীবনে ঘটে। আদিম কালে চলে যান, আমাদের পূর্বে, আদিমকালে চলে যায়, যখন আমাদের যখন আদিবাসীরা, আদিবাসী এই জায়গায় পয়েন্ট আমার মনে পড়লো, আদিবাসী গোষ্ঠীর মধ্যে রেপ বা ধর্ষণ বলে কিছু হয় না। ঠিক একদম আজ থেকে তুই একদম পুরোনো সময় চলে যা, তথ্য ঘেটে বের কর, মিলিয়ে নিবি আমি যে কথাটা বলছি। যে যে আদিবাসীরা যারা থাকতো তারা কিন্তু জামা কাপড় পরতো না, যারা আমাদের পূর্বপুরুষ, তারা জামা কাপড় পরতো না, তারা নগ্ন অবস্থায় ঘুরে বেড়াতো, বা যখন একটু উন্নত হলো তখন গাছের ছাল বা পশু পাখির ছাল দিয়ে তারা তাদের নিজের শরীরকে ঢাকতে শিখলো। সেটা কিন্তু উন্নতির মাধ্যমে, তাদের মনোবিকাশের মাধ্যমে তারা এটা পেয়েছে। এখানেও কিন্তু মন, সে তার লজ্জা নিবারণের জন্য গাছের ছাল বা পশুর ছাল দিয়ে, গাছের পাতা দিয়ে হোক, সে তার লজ্জার নিবারণ করতে শুরু করে। সেই সময়, ঠিক তার আগের সময়, যখন তারা নগ্ন অবস্থায় ঘুরে বেড়াতো, তাদের মধ্যে রেপ হতো না। তুই দেখাতে পারবি না তাদের মধ্যে রেপ ধর্ষণ হয়েছে। ওটা তো আমাদের পূর্বের অনেক আগে চলে গেল। এখনো পর্যন্ত আদিবাসী সম্প্রদায় যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদের মধ্যে তাদের কোনো জাতি কিন্তু রেপ করে না, তাদের উপর রেপ হয়, তারা ভিকটিম, তারা ভিকটিম হয়ে যায়, তারা ধর্ষিতা হয়, তারা অত্যাচারের শিকার হয়। আর কে করে? আমাদের মতো যারা অতি শিক্ষিত বা শিক্ষিত মানুষ, আমাদের সমাজের কিছু অংশ আছে যারা কাম, ক্রোধ এইসবকে কন্ট্রোল করতে পারে না, তারাই করে। আর এইসব কন্ট্রোল করতে হলেই না এই যে মেডিটেশন, মন। এবং শুধু তাই নয়, আজকে যে ঘটনা, যে দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু কাম ক্রোধের থেকে আমার মনে হয় না হয়েছে, রিভেঞ্জ। অবশ্যই। কেউ কাম, যে তথ্যগুলো এসেছে, যেমন একটা তার চুলের ক্লাচারটা তার ভ্যাজাইনার মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত, ওটা ক্রোধ থেকে এসেছে, কাম নয়। ওটা কাম হতে পারে না। আজকে জন্ম নেওয়া জাস্ট সদ্যজাত একটি নারী শিশু, সেও আজকে মানে সিকিউর নয়। একদম বাস্তব। আজকে 3 মাসে, আমি খবরে পেয়েছি যে 3 মাসের একটি মেয়ের তার যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছে। কি ধরনের ঘটনা তুই ভাব। 8 বছরের একটি মেয়ে, এমনকি 60 ইয়ার্স প্লাস ওল্ড একজন বৃদ্ধা মহিলা, তার উপর রেপ করা হয়েছে। মানুষের মানসিকতা কোন পর্যায়ে গেলে 60 বছরের এক মহিলাকে কেউ ধর্ষণ করতে পারে? আমার তো মনে হয় না সেই 60 বছরের মহিলার মধ্যে কিছু চাওয়ার ছিল, কিছু পাওয়ার। 8 বছরের কথা বাদ দেন, একটা শিশু 3 মাসের একটি মানে বাচ্চা শিশুকে দেখে কার মানে কাম উঠতে পারে?
কি আছে তার মধ্যে, সেই বাচ্চাটা শিশুটার মধ্যে কি আছে? ওটা হচ্ছে বিকৃত মস্তিষ্ক, যাদের মাথা খারাপ হয়ে যায়। ওটা রোগ একটা, ওটাও এক ধরনের মানে ডিসঅর্ডার, ডিসঅর্ডার। মেন্টাল ডিসঅর্ডার, যে যারা তাদের মধ্যে অতিরিক্ত সেক্সটা কাজ করে। তারা আসলে তখন এটা সেটা নয়, বিচার করে না। আসলে বিষয়টা কি বলুন তো, এটা বেশিরভাগ হয় ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট দুটো ওয়ার্ড আছে। আচ্ছা, যারা ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়, যারা সমাজে মিশতে পারে না, চাপা একটু প্রকৃতি। নিজেদের চাপা, নিজেদের ঘরের মধ্যে থাকে, বা নিজের হয়তো কাজটা করলো, কেউ কিছু বললে হট টেম্পার হয়ে যায়, এরকম টাইপের যারা হয় না, তারা নিজেদের ফিলিংটা এক্সপ্রেস করতে পারে না। সমস্যা তো সেটা তার। আর যখন তারা এক্সপ্রেস করতে পারে না, তখন তারা এরকম মৃতদেহের সাথে, যারা কিছু বলতে পারছে না, তাকে কিছু রিপ্লাই দিতে পারছে না, তার সঙ্গে বা ওরকম কোনো বাচ্চার সাথে তারা মজা এই যে পায়। কথাটা বলি, এই জায়গায় বলি, এটা একটা খুব ভালো সাবজেক্ট যেটা বলি। ওই সময় কি হয় মানুষের, ওই যে বললি যে তারা ইন্ট্রোভার্ট, চাপা, এক্সপ্রেস করতে পারে না, নিজেদের মনের কথাটা বাইরে বের করতে পারছে না। এবং সাইকোলজি হিসাবে দেখতে গেলে তাদের মনে কোনো একটা জায়গায় হয়তো ক্ষত সৃষ্টি হয়েছিল, কোনো একটা সমস্যা তৈরি হয়েছিল অবশ্যই। এবার ওইটাকে যখন বের করতে না পারছে, এটা কিন্তু এই যে একটা মৃত ব্যক্তি গিয়ে বা মানে শারীরিক সম্পর্ক তৈরি করছে, আমি সেটাই বলবো, শারীরিক সম্পর্ক করছে, এটা কিন্তু কনভার্ট হয়েছে ওটাই। দেখুন, যে কোনো একটা জিনিস, আজকে একটা ছোট সমস্যা, সমস্যা কিন্তু কখনোই বড় হয় না, সমস্যা ভীষণ ছোটই হয়, কিন্তু সেই সমস্যাটা যদি আমরা সমাধান না করি, আস্তে 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 না সেটা বড় হয়ে যায়। আজকে আমরা রিলেশনের ক্ষেত্রে যে কোনো কাউকে উপদেশ দিই যে যদি কোনো রিলেশনে যাও, যদি সেটা টক্সিক হয়ে যাচ্ছে, যদি মনে হচ্ছে ঝগড়া হচ্ছে, তো শর্ট আউট করে নাও কথা বলে। কারণ একটা রাগ পুষে রাখলে না, পরবর্তীকালে সেই রাগটা থেকে ক্ষতি হতে পারে। আর ক্ষতিটা পরের হওয়াটা তো পরের কথা, নিজের ক্ষতি তো হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা উদাহরণ দিই। এই সমস্যাটা তৈরি কোথায়, কোন জায়গাটায় গিয়ে সমস্যাটা সৃষ্টি, রুট, একদম শিকড়, সেখানে আমি গেলাম। আমি গিয়ে দেখলাম ঘটনা খুব সামান্য, একদম খুব সামান্য। সেই সামান্য একটা ব্যাপার কিন্তু আস্তে 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 গ্রো আপ করতে 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 এটা হিউজ হয়ে গেছে। একটা হিউজ হয়ে গেছে। হিউজ হয়ে গিয়ে যখন সে আর লোড নিতে পারলো না, সামলাতে পারলো না, তখন সে আমার কাছে দৌড়ে এসছে হিপনোথেরাপি। আর এই টাইমে কিছু কিছু মানুষ না পুরো এক্সপোজ করে ফেলে, একদম। এই জিনিসগুলো মানে ব্লাস্ট হওয়া বলে না, ওদের মাথায় ব্লাস্ট হয়ে যায়। ফেটে পড়ে। এই যে একটা মৃত ব্যক্তি, দিয়ে মাত্র বলি একটা মৃত ব্যক্তিকে সে শারীরিক সম্পর্ক করেছে, ওটা তার একটা, ওটা হচ্ছে ওটা রাগ বের করছে, আর কিছু না, ওটা কামের থেকেও বেশি রাগ বের করছে। ওটা হচ্ছে রেজাল্টটা বেরোচ্ছে। ওর ভিতরে যে এটা চলছিল, মানে পরীক্ষাটা চলছিল ভিতরে, আমি বলবো যে একটা কেমিক্যাল ঝামেলা ভিতরে, মানসিক একটা দ্বন্দ্ব, মানসিক ঝামেলা, বিভিন্ন জিনিস থেকে তৈরি হয়ে একটা, ওটা তার রেজাল্টটা। ওখানে একটা মৃত ব্যক্তিকে গিয়ে ওটা বের করতে পারেনি বলে ওটা কনভার্ট হয়ে গিয়ে ওই রেজাল্টটা এসেছে যে আমি এটা করলে ও ওটার মধ্যে তৃপ্তি খুঁজে পেয়েছে। আদৌ কি কোনো তৃপ্তি আছে কি তাতে? সেই ব্যক্তি তৃপ্তি পাচ্ছে, ওর মাইন্ডসেট, ওর মাইন্ডসেট, ওই যে বলছি, আদৌ কি কোনো তৃপ্তি আছে কি? আদৌ নেই। কিন্তু ওটা নেই, ও মানসিক, আমি তো বলবো সে মানসিক ভারসাম্য। তা না হলে যদি এদেরকে পাগল বলা ভুল, আবার সব জানে না। না, পাগল ভারসাম্যহীন মানে একেবারে পাগল নয়, ওটা ও বদ্ধ উন্মাদ নয়। এটা বড় বড় মানুষের কান কেটে দেবে, কিন্তু বদ্ধ উন্মাদ নয় বলে ও জানে বলি, কারণ বদ্ধ উন্মাদ যারা, তারা জানে না। ঠিক, তারা যখন অ্যাসাইলামে রাখা হয়, তারা জানে না, তারা হয়তো তারা সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন রকম ব্যবহার করে বেড়াচ্ছে, বিভিন্ন মিনিটে বিভিন্ন রকম রূপ, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ হাত তালি দিচ্ছে। ওদের মধ্যে ওটা পাবি না তুই। তারা কারোর সঙ্গে গিয়ে ফিজিক্যাল রিলেটেড হতে যাবে না, তারা কোনো মৃত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে যাবে না। ও বদ্ধ উন্মাদ নয়। পাগলের মধ্যে একটা ইমোশন কাজ করে কি পাগলও নিজের বুঝ নিজে বোঝে। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে এরকম নিদর্শন প্রচুর দেখবো। পাগলরাও, আমি পাগলদেরকে কাঁদতে দেখেছি, হাসতে দেখেছি, ওদের মধ্যে ইমোশন কাজ করে। আর এদের মধ্যে এরা পশু, যদি এদেরকে বলি না, তাহলে পশু জাতিটাকে মানে অপমান করা হবে। এরা পশু থেকেও নিকৃষ্ট, একদম মানে জানোয়ার বললেও ভুল হবে। এদের কোনো তুই করতে, আখ্যা দিতে পারবি না, এদের কোনো ব্যাখ্যাও তুই করতে পারবি না। তুই যে আখ্যা দিবি, দিয়ে সেটাকে ব্যাখ্যা করবি পারবি না, কারণ তোর সেই নলেজ নেই, আমার নেই। কেন বলতো? ওরা পুরো এই নলেজটা নিয়ে বসে আছে বলে আজকে এই কাজগুলো করতে পারছে। আমার আপনার বলে না, এই নলেজটা কারোর নেই এই সমাজে, নেই তো, একদম বাস্তব কথা। আজকে যদি
আমরা মানসিক দিক থেকে সুস্থ হতে পারি। আমি তো সবাইকে বলি, আমার বক্তব্য একটাই, মানসিক দিক থেকে সুস্থ থাকো, কিপ ইউর মাইন্ড হেলথ। মানসিক, কারণ আমরা কি করি, আমরা রোজ সকালে উঠি, কেউ মর্নিং ওয়াকে যায়, হাঁটে, কেউ যোগা করছে, কেউ বা জিমে গিয়ে ট্রেডমিলের মধ্যে ঘন্টাখানেক দৌড়ালো, তারপরে বেঞ্চ প্রেস মারলো, বুকডন মারলো, উহা তুললো, সবটাই কিন্তু শরীরের জন্য করে। ঠিক। তুই একটা জিনিস বিচার করে দেখ, মনের ব্যায়াম কজন করে। মনকে ভালো রাখতে, মনকে যে ভালো রাখা যায় এবং মনকে ভালো রাখতে গেলে যে কিছু পদ্ধতি আছে, কিছু ব্যায়াম আছে, যেগুলো কোনো লোহা ওয়েট, কোনো বুকডন মেরে হয় না, দরকার হয় না, সেটা কজন করতে আমি বলতে পারবি? 100 জনের আর মধ্যে মনকে ভালো রাখলে যে শরীরটাও ভালো থাকে এটা মানুষ জানে না। জানে অনেকেই, ব্যবহার করে। আসলে সবাই জ্ঞান পাবে, বুঝলেন তো? আমরা সবাই সত্যি জ্ঞান পাতি। আমরা সবাই জানি সকালে উঠতে হয়, উঠে ব্যায়াম করতে হয়, তারপরে ভালো মন্দ খাবার, যেগুলো পুষ্টিকর খাবার সেগুলো খেতে হয়, কিন্তু কজন কোনটা করে? মানসিক দিক থেকে ভালো থাকতে গেলে কি কি করতে হবে? আজকে সোশ্যাল মিডিয়ায় তুই ঘাঁটলে অনেক কিছুই পাবে। আমাদের গুগল বাবাজি আছে, ওনাকে জিজ্ঞেস করলে উনি উত্তর দিয়ে দেবেন যে মনকে ভালো রাখতে গেলে কি করতে হয়। তিনি কোনো না কোনো একটা জায়গায় ঘাঁটতে ঘাঁটতে এই হিপনোথেরাপিকে খুঁজে পাবেন। একদম। কারণ হচ্ছে হিপনোথেরাপি হচ্ছে হিপনোটিজমের একটা আপগ্রেডেড ভার্সন, যেখানে যেটা দিয়ে হিপনোটাইজ করে থেরাপি করা হয়। থেরাপিকে ওরা কি করা হয়, মাইন্ডকে রিপ্রোগ্রাম করা হয়। মোবাইলে এই কম্পিউটার বা ল্যাপটপে জাঙ্ক ফাইল ভাইরাস অ্যাটাক করে, একদম। সেই ভাইরাসটাকে কি দিয়ে ডিলিট করা হয় বা মারা হয়? অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস। মোবাইলে জাঙ্ক ফাইল ধরে, আমরা কি করি? জাঙ্ক ক্লিয়ার করি, একদম। করি তো? আমাদের ব্রেনটাও ঠিক তাই, আমাদের এখানেও জাঙ্ক ফাইল ধরে। জাঙ্ক ফাইল কোনগুলো? টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ফোবিয়া, ইনসোমেনিয়া, যাদের রাতে ঘুম না হয়, ঘুমের ওষুধ ছাড়া তারা ঘুমোতে পারে না, এগুলো হচ্ছে আমাদের জাঙ্ক ফাইল। আমাদের মনের জন্য বা আমাদের ব্রেনের জন্য এগুলো হচ্ছে জাঙ্ক ফাইল। এই জাঙ্ক ফাইলগুলোকে ক্লিয়ার করতে গেলে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে মনের ব্যায়াম। মনের ব্যায়াম যারা করতে জানে, যেরকম মেডিটেশন বললাম, মেডিটেশন করুন, মনের ব্যায়াম ভালো করে তুলতে হয় না, ট্রেডমিলও দৌড়াতে হয় না, সকালে হাঁটতেও হয় না, হাঁটাটা শরীরের জন্য। কিন্তু মনটাকে ঠিক করতে গেলে মেডিটেশন বা সেলফ হিপনোটিজম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন্স। স্বসম্মোহন হচ্ছে একটা শক্তিশালী একটা অস্ত্র, যেটা দিয়ে মনকে একদম চাঙ্গা রাখা যায়, একদম সুস্থ রাখা যায়। তো জীবনে না আসবে টেনশন, না আসবে অ্যাংজাইটি, না আসবে কোনো ফোবিয়া, না কোনো ধরনের মেন্টাল ডিসঅর্ডার। যদি কোনো কিছু এসে থাকে, আসতেই পারে, যদি কিছু এসে থাকে, সেলফ হিপনোটিজম বা স্বসম্মোহন দিয়ে তুই খুব সহজে ক্লিয়ার করতে পারবি, মানে জাঙ্ক ফাইলগুলোকে সরিয়ে ফেলতে পারবি, যেটা আমরা কেউ করি না বা আমরা কেউ জানি না। অর্ধেক মানুষই জানে না। অর্ধেক মানুষকে তুই গিয়ে কিছু মানুষকে তুই গিয়ে বল যে হিপনোথেরাপি, হিপনোটিজম, বশীকরণ, আগেই ভয় পেয়ে যায়। কারণ ওদের মাথায় তো ওই তথ্যটাই রয়েছে, হিপনোটিজম মানে সম্মোহন মানে বশীকরণ। বশীকরণ বলে কিছু হয় না, কেউ কাউকে বশ করতে পারে না। কারণ যদি পারমিশন না থাকে, তুই তাকে হিপনোটাইজও করতে পারবি। ঠিক। কারণ 100 ভাগ লোকের মধ্যে 85 ভাগ লোককে হিপনোটাইজ করা যায়, 15 ভাগ লোককে হিপনোটাইজ করা যায় না। তার পিছনে কিছু কারণ আছে, হয় তাদের ফ্রিকেল মাইন্ড, চঞ্চল মস্তিষ্ক, ল্যাক অফ কনসেন্ট্রেশন, কোনো কিছুর উপরে ফোকাস না করতে পারে, এই জন্য তাদের হয় না। এটা ন্যাচারাল, অবশ্যই। যা এগুলো প্র্যাকটিস করতে হবে। সেলফ হিপনোটিজম একটা খুব শক্তিশালী অস্ত্র, যেটা দিয়ে নিজের মনকে পুরোপুরি ভালো রাখা যায়। সেলফ হিপনোটিজম আর মেডিটেশন কি একই? মোটামুটি এক। মেডিটেশন মিন্স তুই যখন ধ্যান করছিস, ধ্যান করার মধ্যে দিয়ে তুই তোর মনটাকে পরিষ্কার করছিস। যখন ধ্যান করে লোক, আস্তে 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 চিন্তা শূন্য করে ফেলে, পার্টিকুলার কোনো একটা বিন্দুতে ফোকাস করে, কোনো একটা ফোকাসের মধ্যে তিনি থাকেন, কোনো একটা পার্টিকুলার ফোকাসে থাকেন, যেটা উনি চাইছেন, যার জন্য উনি মেডিটেশন করছেন। এবং ওই মেডিটেশন করতে করতে ওই যে পার্টিকুলার বললাম যে ফোকাস, কোনো একটা কারণ তার মনে আছে যে এটাকে ফোকাস করে আমি মেডিটেশনটা করছি পাওয়ার জন্য। ওই করতে 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 নিজের যে চিন্তা ভাবনা ওগুলো পাল্টাতে হবে। একটা সময় আসলে তুই দেখবি, আমি জানি তুই সেলফ হিপনোটিজম ভালো করিস, প্র্যাকটিস করেছিস। সেলফ হিপনোটিজম করতে করতে তুই নিজে বুঝেছিস তো যে অনুভূতিকে কাজে লাগানো। একদম। আমি চাইলে আমার শরীরে যে কোনো একটা অঙ্গ ইনস্ট্যান্ট অ্যানেস্থেসিয়া করে দিতে পারি, মানে সেই জায়গাটা সেন্সলেস করে দিতে পারি। এটা আমি জানিস, ফিল করেছিস তুই? ফিল করেছি। ঠিক তাই, ওই মেডিটেশনের মাধ্যমে আস্তে 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 নিজেকে কমান্ড দিতে হবে, নিজের মনকে, নিজের মাইন্ডকে।
সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে যখনই ওটা স্টোরেজ হবে এবং খুব ভালোভাবে ওখানে বসে যাবে, তখন ওই তোর চিন্তাটা যে তুই যখন সেলফ হিপনোটিজম নিজেকে করছিস এবং সেটা জাস্ট লাইক আমি পরে আছি, তো ওই যে অনুভূতিটা, কোন একটা অনুভূতি তুই ডিলিট করতে চাইছিস, জাস্ট লাইক পেন, ব্যথা। ব্যথা কি? ব্যথা কি? আমাদের অস্বস্তিকর একটা অনুভূতি। যদি এটা বলা হয় আনকমফোর্টেবল একটা সেন্সেশন। একদম অনুভূতিকে যদি আমি ডিলিট করে দিতে পারি, তাহলে ব্যথাটা তো একটা অনুভূতি, ওটাকে আমি ঠিক। ডিলিট করতে পারি, যেটা কিনা সম্মনের দ্বারা খুব সহজে করা যায়। রাইট। আলটিমেটলি টোটালটাই ঘিরে আছে আমাদের এই মাইন্ড বা আমাদের ব্রেন। এটাকে ইউজ যারা করতে জানে তারা কিনা তাদের জীবনে না আছে দুঃখ, না আছে কষ্ট, আনন্দ আছে সব সময়। আর দুঃখ কষ্ট তুই যদি বলিস, ওটা নিয়ে তুই জন্মাচ্ছিস। আমাদের জন্মের দিন থেকে মৃত্যুর পর পর্যন্ত দুঃখ আজকে থেকে যাবে, কন্টিনিউয়াস থেকে যাবে। থেকে যাবে। আজকে মেয়েটি মারা গেল, তারপরে তার বাবা মায়ের দুঃখ কি কমলো? কমলো না। আর তার বাবা মায়ের দুঃখ কমার থেকেও বড় কথা, তার বাবা মাকে যখন ডাকা হচ্ছে, বলছে আপনার মেয়ে অসুস্থ। ঠিক আছে, বাবা মা একটা রিল্যাক্সে আছে যে না মেয়ে অসুস্থ, ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পরে বাবা মা বারবার ফোন করছে, কিছুক্ষণ পরে আবার ফোন এলো, আপনার মেয়ে আত্মত্যাগ করেছে, আত্মবলিদান করেছে আমাদের জন্য, আমাদের কামের জন্য। আপনার মানে এটা বলেনি, আমি বলছি, মানে এটা সুইসাইড করেছে, আপনার মেয়ে সুইসাইড করেছে। তারপরে বাবা মাকে গিয়ে দাঁড় করিয়ে রাখা হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে। আরে বাবা মার থেকে বড় অধিকার আর মেয়ে ছেলের উপরে কার থাকবে? তার বাবা মা। তার সন্তানের উপর তার অধিকার নেই, এটা বলতে এটা কি বলবো? অধিকারের কথাই আসছে না, ওখানে দাঁড় করিয়ে রাখছে, তাদেরকে আসতে দিচ্ছে না, ভেতরে ঢুকতে দিচ্ছে না, মেয়েকে দেখতে দিচ্ছে না। বাবা মায়ের থেকে বেশি অধিকার কার থাকবে? ওদেরকে আটকাচ্ছে। কাউকে ইলেক্টেড করে জায়গাটা দিচ্ছি, মানে ইলেকশন কাউকে আমি ইলেক্টেড করছি, তো আমি পছন্দ করছি, একদম যাকে আমি পছন্দ করি তাকে আমি ভোটটা দিচ্ছি। ভোটটা দিচ্ছি কি জন্য? যে তুমি আমার ভালো করবে, তোমাকে আমি দেশের বা রাজ্যের প্রধান করে রাখলাম, একটা মন্ত্রী হিসেবে রাখলাম। এটা তুই হিসেব কর না, যখন রাজা রাজাদের জীবন ছিল, আমল ছিল, সেখানেও রাজা মন্ত্রী ছিল, রাজায় রাজায় যুদ্ধ করতো আর সব। এখনো সেই রাজা কিন্তু আছে, সেটা রাজা বলে উচ্চারণ হয় না, কিন্তু মন্ত্রীদের নিয়ে উচ্চারণ কথাটা আছে। মন্ত্রী, ইনি কয়লা মন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী, ইনি প্রধানমন্ত্রী, ইনি স্বাস্থ্যমন্ত্রী, ইনি এই মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী। মন্ত্রী রয়েই গেছে, রাজাটা চলে গেছে, রাজাটা শুধু চলে গেছে, রাজার জায়গাটায় মন্ত্রীরা আছে। মন্ত্রীরা রাজাকে মেরে রাজ করছে। বাংলাতে কথা আছে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান কোটে, একদম ঠিক তাই। সেই সময় থেকে এখনো মন্ত্রীরা চলে আসছে, কন্টিনিউয়াস প্রসেস। মন্ত্রীরা এসছে, আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে পারে না। ঠিক, দারুণ একটা কথা। মন্ত্রীরা কেউ যেতে পারেনি বলে আজকে আমাদের সেই সময়কার যে রীতি রেওয়াজগুলো, মানে অত্যাচারিত হওয়া। কিছু রাজা ছিল ভালো, কিছু রাজা খারাপ, পেয়েছি আমরা ইতিহাসে পড়েছি। কিছু মন্ত্রী ছিল ভালো, কিছু মন্ত্রী ছিল খারাপ, ইতিহাসে পেয়েছি, আর এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। ঠিক। আর এত কিছুর পরেও 3 ঘন্টা 4 ঘন্টা ধরে প্রমাণ লোপাটের পরেও যখন বাবা ভেতরে ঢুকে মেয়েকে দেখলো, স্বাভাবিক এটা ওরকম ভাবে উলঙ্গ ভাবে একটা বাবার কাছে সব থেকে কষ্টের। ভাবতেও খুব কষ্ট হয় যে মানে কিভাবে মানে টর্চার করেছে, কিভাবে, মানে এক একটা মানে এক একটা করে নিউজ শুনি বা পড়ি, আর মনে মনে ভাবি গলার হাড় নাকি ভেঙে গেছে, তার ক্যাচার মানে যৌনাঙ্গে ঢুকিয়ে দিয়েছে। পায়ের এখানে যে মেডিকেল ট্রান্সফার বা ডাক্তারি ভাষায় কি বলছে, এখানে যে হাড়টাকে, এই হাড়টা টেনেছে এত ছিঁড়ে গেছে, ভেঙে গেছে, ভেঙে ফেলা হয়, ভেঙে গেছে না, ভেঙে ফেলা হয়েছে। ওকে উল্টো করে ওর পিঠের উপরে হাঁটা হয়েছে, লাফানো হয়েছে, মুখটাকে দেওয়ালে করা হয়েছে, অনেক কিছু, অনেক টর্চার করা হয়েছে। মানে ওকে জাস্ট প্রাণে মারেনি, ওর প্রাণটাকে কষ্ট করে মানে একদম টেনে হিচড়ে বের করে তারপরে ওকে মেরে। এটা রিভেঞ্জ ছাড়া কিছু হতে পারে না। আর এটা 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 শুধু কাম লালসা থেকে হয়নি, এটা এটা রিভেঞ্জ, প্রতিশোধ। এটা বিশি নয়, আর এটা যিশু খ্রিস্ট নয় যে ওরা জানে না ওরা আমাকে মারছে, কাকে মারছে, কি মারছে।
ওদেরকে ক্ষমা করো। এখানে ক্ষমার জায়গাই নেই। নেই, এটা এই ঘৃণ্য কাজের কোনো ক্ষমা হয় না। তুই যে কোথাও বললি না যে কোর্টের বিচারকে ভয় পাস, তুই ভয় পাওয়ার মতনই ঘটনা। দেখ এই কত বছর এটা চলে, কারণ আমরা তো সমাজবদ্ধ জীব, আমরা শান্তি শৃঙ্খলা এগুলো একটু বেশি ভালোবাসি। পলিটিক্স নিয়ে কথা না বললেই নয়, কিন্তু তবুও এর উপরে পলিটিক্যাল চলছে, অনেক চলছে, আর এটাকে পুরোপুরি পলিটিক্যাল বানানোর চেষ্টা করা হচ্ছে। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে। আগেও যদি তাদের ধামাচাপা পড়ে যাবে। কারণ একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু তৈরি হবে, তারপর তার থেকে আরেকটা ইস্যু তৈরি হবে, এই করতে করতে আসল যে মুদ্দা, মেন পয়েন্ট, ওখান থেকে দেখবি কখন ডিসলোকেটেড। আর কিছু কিছু কথা না মুখ থেকে বেরোলে, মুখের কথা, হাতের ঢিল, আমরা কথায় শুনেছি, সেগুলো ফিরে আসে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি আমার কথা উইথড্র করছি। আমি বলবো, বলছে যার রেপ্ট হয়েছে, বলছে ধর্ষিতার ফাঁসি হোক। এটা কোনো, আমার মনে হয় দেখ, এটা তার মুখে সাজে এত বড় একটা ভুল? অবশ্যই সাজে না। ওনার মুখ থেকে তো মানে হীরের টুকরোর মতো ওয়ার্ড আমরা চাই, যে একটা হীরের টুকরোর মতো কথা উনি বলি। ওনার কথাটা হবে মানে টুকরো বেরোক, মানে হীরের টুকরো তো বেরোবে না, মানে হীরের টুকরোর মতো দামি কথা বেরোবে। এই কথাটুকুই বেরোবে, সেই কথাটুকু যেন নিট অ্যান্ড ক্লিন হয়। ক্লিন হয়। তবে আমার মনে হয় কি জানিস, আমি ব্যক্তিগত মতামত, দুটো জিনিস করে নিজেকে ফেমাস করা যায়। এক, খুব খারাপ কাজ করো, আর খুব ভালো কাজ করো। ত্রিশঙ্কু যারা থাকে মাঝখানে, যারা মানে উপরে ভালো কাজ, নিচে খারাপ কাজ, মাঝখানে মানে ত্রিশঙ্কু, ওরা আমাদের মতন চলতে থাকে। চলতে থাকবে। আমরা হচ্ছে ত্রিশঙ্কু, মানে না পারি উপরে উঠতে, না পারি নিচে নামতে, আমরা মাঝখান দিয়ে চলাফেরা করি। খুব মিথ্যে বা খুব সত্য বলতে পারি না তো, আবার খুব খারাপ কাজও করতে পারি না, আবার খুব ভালো কাজও করতে পারি না। আমরা একটা জায়গাতে স্থিতিশীল, আমরা চলছি, আমাদের জীবন চলছে, আমরা খাচ্ছি রাখছি, সংসার, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আমরা কাজ করছি, এটাই ঠিক। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি মনে করি উনি সবসময় যে এই যে যত সোশ্যাল মিডিয়ায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভিডিওগুলো আসে, হাস্যস্কর ভিডিওগুলো, আমরা হাসি, বিভিন্ন ধরনের কমেন্ট পড়ে, এবং সেই কমেন্ট পড়ার পরে দেখবি পুলিশ প্রশাসনকে বলা আছে এই ধরনের কেউ কিছু করলে তার নামে একটা নোটিশ পাঠাও, তোমার এগেনস্টে একটা বড় কড়া ব্যবস্থা নেওয়া হবে তোমার বিরুদ্ধে। তাহলে আলটিমেটলি কি হিরক হয়ে যাবে, হিরক হয়ে যাবে। তুমি অন্যায়, তোমার বলার অধিকার নেই, সেটাই খালি ভাবি। আমি যখন তোমাকে মনোনীত করতে পেরেছি, তোমাকে তোমার একটা জায়গা দিয়েছি, একটা স্থান দিয়েছি, তোমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছি, আমার তো কিছু চাওয়ার থাকতেই পারে, বলার থাকতেই পারে। আমি কেন বলতে পারবো সেই জায়গায় দাঁড়িয়ে? এখানেও সাইকোলজি কাজ করে। সাইকোলজি কি কাজ করে? আমি দেশের মুখ্যমন্ত্রী, আমি ক্ষমতাবান, আমি যদি পুলিশকে বলি যা করার পুলিশ তাই করবে। ঠিক, উনি মন থেকে এটা করে ফেলেছেন। উনি কেন, ওনার জায়গায় যদি এক্সওয়াইজেড কেউ আসেন, উনিও তাই করবে। আমাদের বাংলা প্রবাদ বাক্য হয় না, যেই লঙ্কা যায় সেই রাবণ হয়, একদম একদম সেম ঘটনা। আমরা চিল্লাই বা জনসাধারণ চিৎকার চেঁচামেচি করেন, আপনি পদত্যাগ করুন, আপনি ছেড়ে দিন। আজকে মানুষ যখন মনে করবে উনি ঠিক সরে যাবে, মানুষ যখন মনে করবে ঠিক সরে যাবে, যে ঠিক যেভাবে আমাদের আগে যে পার্টি ছিল বামপন্থী, তারা চলে যেতে বাধ্য হয়েছিল, ওনার জায়গায় নিয়ে এসছেন, নিয়ে এসছেন নিজের রং, নিজের পতাকা দিয়ে, নিজের দল সংগঠন, এদেরও চলে যেতে বেশি সময় লাগতে পারে না। এসেছেই তো ভুল করে, ভুল থেকেই তো উঠে এসছে। যে ভুল থেকে, যে বলে পাকে পদ্ম ফুল ফোটে, কিন্তু পাক থেকে যদি কিছু উঠে আসে সেটা পদ্ম ফুল হয় না, পদ্ম ফুল ফোটে, পাকে পোকামাকড় থাকে। আজকে সিঙ্গুর আন্দোলন থেকে উঠে এসছেন, আর সিঙ্গুর আন্দোলন করেই তো আমাদের এত বড় ক্ষতি করেছে। আজকে আমাদের দেশের মানুষেরা, আজকে আমাদের দেশের ছেলে মেয়েরা বাইরে গিয়ে কাজ করছে। আমাদেরকে কাম্য হচ্ছে একটা সুস্থ সরকার, সুস্থ মানসিকতার সরকার, সুস্থ আমার মনে হয় ব্যবস্থা। আমার যেটা মনে হয় যে একজনের মাথার উপরে পুরো ভার না থাকা, মানে যেমন আমাদের যারা দেশটাকে রক্ষা করছে, এরা তো দেশ চালাচ্ছে, আর যারা দেশ রক্ষা করছে যেমন আর্মি, মিলিটারি ফোর্স, এদের কিন্তু একার ডিসিশনে কিছু হয় না। এরা যদি একাই ভাবে যে এটা করে দাও, এই যুদ্ধে চলে যাও, এরকম ভাবে হয় না। সবার উপরেই সবাই আছে, কেউ না কেউ আছে। না,
আমি বলছি না, ওদের কিন্তু পুরো মিটিং বসে, প্রত্যেককে ছোট থেকে বড়, যে আজকে জয়েন করেছে আর যে 10 বছর ধরে কাজ সবার করছে, মতামত নেওয়া হয়। সবার মতামত নেওয়া হয়। তো আমি ভাবছি, বা আমার ব্যক্তিগত মতামত, যে এরকমটা যদি আমাদের গণতন্ত্রে হয় তাহলে বেশি ভালো। তোর যে ভাবনা, এই ভাবনা ইমপ্লিমেন্ট তুই করতে পারবি না। তোর আর একার দ্বারা সম্ভব এই না। ভাবনাটাই আসবে একটা সুস্থ এবং স্বাভাবিক স্বাভাবিক সমাজ মন থেকে। মন থেকে। এবং সেই সুস্থ মনকে সুস্থ রাখার জন্য কি করতে হবে? মেডিটেশন, হিপনোথেরাপি Self- নিতে হবে, self-hypnotism সেলফ হিপনোটিজম করতে হবে, করতে হবে। দরকার হলে সাইকোলজিস্টের কাছে পরামর্শ নিতে পরামর্শ হবে। নিতে হবে যে মনকে কিভাবে ভালো রাখা যায়। দেখবি মাঝখানে উঠেছিল খুব লাফিং ক্লাব, হ্যাঁ, হাসলে মন ভালো থাকে। অবশ্যই। দেখ একটা সময় পরে কিন্তু সেটাও মানে লুপ্ত প্রায় হয়েছিল। মানুষ সবকিছুর পেছনে টাকা ব্যয় করছে, নিজের উপরে নয়। মনের উপরে, নিজের উপরেও করছে। নিজের উপরে স্যার, নিজের আপডেটেশনের উপরে করছে না, আর এটা নিজের আপডেটেশন। সেটা কোনো ব্যবসা করেছি বা তোর একটা নতুন অফিস হয়েছে, তোর কি চাহিদা থাকবে প্রথম? যে আমার অফিসটাকে আমি সুন্দর করে ডেকোরেট করবো বা দোকানটাকে ডেকোরেট করবো। রাইট। ওখান থেকে তোর আর্ন হবে। আর্ন হবে। আর হিন্দিতে একটা ওয়ার্ড আছে, যে দিকটায় ওই দিকটায়। সুন্দর করে যদি সাজাস, ব্যবসাটা এখন একটা সুন্দর লুক হবে, একটা অ্যাম্বিয়েন্স হবে, একটা পরিবেশ ভালো হবে। সিনেমাটিস্টরা কি করে? নিজেদের রূপ চর্চা নিয়ে ব্যস্ত থাকে। কারণ ওদের ওখান থেকে টাকা। তারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। হুম। তারা নিজেকে সুস্থ রাখতে পারলে, সুন্দর সুস্থ অবস্থায় রাখছে, সুন্দর রাখতে পারলে তাদের জন্য ভালো। একদম। তারা যে যে মানে যে ওরিয়েন্টেড কাজগুলো করে, হ্যাঁ। মানে সিনেমা করছে, গ্ল্যামার সুন্দর দেখতে হবে। তো আমাদের কি উচিত? সাধারণ মানুষের মনটাকে ভালো রাখা। ঠিক। মানে সাধারণ মানুষ বলতে আমি সবাইকে নিয়ে বলছি, যে আমাদের প্রত্যেকে, মনটাকে ভালো নারী রাখতে হবে। পুরুষ নির্বিশেষে সব এবং মানুষ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি এই কথাটা বলছি, মানে মানুষ জীবকে নিয়ে, মানুষ জাতিকে নিয়ে, যে মনকে সুস্থ রাখতে হবে, মনটাকে ভালো রাখতেই হবে। তুই যদি একটা সুস্থ মন না রাখিস, সুস্বাস্থ্য তুই পাবি না। আজকে পশু পাখিদের দেখুন, ওদের যদি মারপিট দাঙ্গা না হয় মানে নিজেদের মধ্যে, তাহলে ওরা সুস্থ থাকে, আর একদম ছুটে ফুটে বেড়াচ্ছে। আমরা সকালবেলায় উঠে বাথরুম যাব, তাতে ঝিমাচ্ছি। কেন জানিস? তার কারণ হচ্ছে ওরা প্রকৃতির সঙ্গে থাকে। প্রকৃতি, যে ওরা জানে প্রকৃতিতে কিভাবে বাঁচতে হয়। ঠিক। একটা কাক বা একটা শালিক পাখি রাত্রে 12টার সময় দাদা বৌদি বা আর্সেনালে গিয়ে বিরিয়ানি খায় না, অন্য কোনো বিরিয়ানির দোকানে হতে পারে, সেটা XYZ। এবার বিষয়টা হচ্ছে যে আমরা খাই, আমরা রাত্রি 12টা কেন, পুজোর সময় রাত্রি 1টা 2টোর সময় কবজি ডুবিয়ে বিরিয়ানি খাচ্ছি। ওদের নিয়ম নাকি? কোনোদিন একটা রুটিতেও কাজ চলে যায়, কোনোদিন চারটেও পেতে পারে। থেকে আমার থেকে ওদের ধৈর্য এবং সহ্য ক্ষমতা লাখো গুণে বেশি। তুই ভাব না, একটা পথের কুকুর, রাস্তার কুকুর কি খাবার পায়? কখনো কেউ একটু অবশ্যই। দিল, কেউ একটু খাবার দিল, তেল খেলে, ওটুকু খেয়ে তোর থেকে বেশি শক্তিশালী। পারবি তুই ওর সময় লড়তে? যদি তাড়া করে তুই উল্টে পারবি। ওরা জানে কখন ঘুম থেকে উঠতে হয়, কখন খেতে হয়, কখন খেতে হয় না, কতটা পরিমাণে খেতে হয়। এই জন্য সিংহকে বনের রাজা বলা হয়, কারণ ও যতটা আহার করবে ততটাই করবে। আর Excess একটা করবে। একটা মারবে, যদি একটা কাউকে কোনো পশুকে মারে, তাকে খাবে, তারপরে যদি তার খিদে লেগে থাকে তবেই সে আরেকজনকে মারবে। না হলে মারবে না। ঠিক। গিয়ে রেস্ট করবে। আর আমরা একটা থালা নিয়ে বসেছি বিরিয়ানির বা ভাতের বা কিছু, আমাদের পোষাচ্ছে না, পাশে আবার এক হাঁড়ি রেখে দিয়েছি। মানে আমাদের জীবনে কোনো লিমিটেশন নেই। এদিকে কিন্তু আমরা নিজেদেরকেই বুদ্ধিমান প্রাণী বলে বিবেচিত করি, যে মানুষ হচ্ছে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান জীব। আর আমাদের সবকিছুতে, আর টাইমটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। অবশ্যই। এই 24 ঘন্টার টাইমের কথা বলছি না, প্রত্যেক দিন এবং রাতের টাইমের কথা হ্যাঁ। বলছি। এই ঘন্টা বিশেষে আমি কথা বলছি। ওই আলটিমেটলি কিন্তু 24 ঘন্টাই, 24 ঘন্টার মধ্যেই আমাদের জীবন একদম। কিন্তু কখনো রাত হচ্ছে, কখনো দিন হচ্ছে, আমি এইটুকুর কথা বলছি না। আমাদের শরীরের ভেতরে কোষ থাকে, যে কোষগুলো মৃত হয়ে যায়, একটা টাইম পরে মরে যায়। তো মানে আমরা মরে যাই না, কোষগুলো মরে যায়। তো আমরা যদি মাঝে মধ্যে উপবাস করি, বা আমরা যদি একদিন বা এক বেলা না খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এটা অনেক বেশি উপকার। এবং ওই যে জীবন্ত কোষ যারা আছে, তারা ওই মৃত কোষগুলোকে খেয়ে ফেলে। তার ফলে আমাদের বহু রোগ, বড় বড় রোগ, ক্যান্সার, এইডস, এইরকম প্রকৃতির রোগ হওয়া থেকে বেঁচে যায়। একদম। কিন্তু সকলে সেটা বোঝেন না। আজকে দেখবি একদিন তো দূরের কথা, এক বেলা না খেয়ে মানুষ থাকতে পারে। যারা করার তারা করে।
এরকম লোক পাবি যারা করার তারা করছে। মানুষের দেখুন না, আজকে কুকুর বিড়াল ছাগলদের দেখুন, একটা নির্দিষ্ট মাস আছে ওদের যৌন ক্রিয়াকলাপও করার একদম জন্য। একদম একদম আর আমাদের যতদিন বাচ্চা আছে, যতদিন জানছে না, ততদিন ঠিক আছে। দেন তারপরে আমাদের অ্যাকচুয়ালি কি, এই যে তুই যে কথাটা বলি, তার কাছে একটা কথা বলি, মানে তার যুক্তিতে কুকুর বিড়াল বা পশু পাখি, আমি উদাহরণ দিচ্ছি, পশু পাখি বা জন্তু জানোয়ার, তারা ইচ্ছে তৈরি করতে পারে না। না, মানুষ ইচ্ছে তৈরি করতে পারে না। মানে আমার এটা ইচ্ছে হচ্ছে, আমি এটা করবো, আমার এটা চাহিদা, ইচ্ছে না হলেও বানিয়ে নিতে পারে। আমরা ইচ্ছেটাকে ওই তো মানে আমরা তৈরি করতে পারছি, আলটিমেটলি আমরা তৈরি করতে না, পারছি। একটাই মানে মন থেকে হওয়া আর একটা তৈরি করে নেওয়া। তৈরি করা, হ্যাঁ, মন থেকে যেটা হয় সেটা হচ্ছে ডিজায়ার, চাহিদা। হুম। মন থেকে যেটা আসে সেটা চাহিদা। দেখ এখানেও কিন্তু মন, হ্যাঁ, মন এমন একটা সাবজেক্ট যেটা কিনা সব কিছুর সঙ্গে জড়িত জড়িত। ওতপ্রোতভাবে। এখানেও মন, হুম। ডিজায়ারটা কোথেকে আসে? মন থেকে, চাহিদা, মনের চাহিদা। মনের চাহিদা যখন তৈরি হয় তখন সেটা ন্যাচারাল, ন্যাচারাল। একদম। আদার্স তুই কি বলবি ওটা কি মনের চাহিদা না? ওটাও মনের চাহিদা, ওটা আমি তৈরি করেছি এক্সট্রা করে প্লেজার পাওয়ার জন্য, শান্তি বা সুখের খোঁজে। আর এই ক্ষণিকের সুখের জন্য, ক্ষণিকের এত বড় আনন্দের জন্য এত বড় একটা কাণ্ড। তো স্যার, থ্যাংক ইউ এতটা টাইম দেওয়ার জন্য। আর ধন্যবাদ। খুব খারাপ লাগছে আমার এই ঘটনাটার জন্য। আমি সবার তুই শুধু নয়, আমরা সবাই ভীষণ ভাবে মানে মর্মাহত এই ঘটনাটায়। মানে আজকের এই পার্টিকুলার এই ঘটনাটা আমি বলবো না, আমি বলবো এরকম বহুত ঘটনা আছে। এই ধরনের যত ঘটনা পুরো ভিডিওতে আমরা অনেক ঘটনা নিয়েই কথা বলেছি। এই ঘটনাগুলোই মানে আমাদেরকে মর্মাহত করে, আমরা দুঃখী হই। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সুস্থ জীবন রাখুন, সুস্থ মন রাখুন। সুস্থ মন থাকলে আপনার সুস্থ জীবন থাকবে, আর সুস্থ মন থাকলে আপনি অসুস্থ কাজ করতে পারবেন না। একদম দারুণ কথা। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।